হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে ডেইলি স্টারের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। তো আজকের আর্টিকেলটা মাহফুজ আলমের একটা লেখা, কলাম বাই মাহফুজ আলম। হোয়াট কনস্টিটিউটস হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস। এখানে হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টসটা হচ্ছে একটা ফ্রেজ, যেটার অর্থ হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, ধর্মীয় অনুভূতিতে আঘাত। তো বলছে হোয়াট কনস্টিটিউটস, কোন বিষয়গুলো আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং কেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। কনস্টিটিউট অর্থ হচ্ছে গঠন করা, এখানে কনস্টিটিউট অর্থ কোন কোন বিষয়গুলো আসলে কোন কোন বিষয়গুলো জড়িত ধর্মীয় অনুভূতি আঘাত হানার ক্ষেত্রে। রেসপেক্ট ফর আদার্স রিলিজিয়াস বিলিভস, এখানে সাবজেক্ট হচ্ছে রেসপেক্ট ফর আদার্স রিলিজিয়াস বিলিভস। আদার্স রিলিজিয়াস বিলিভস অর্থ হচ্ছে আরেকজনের ধর্মের প্রতি সম্মান, মানে পর ধর্ম সহিষ্ণু। কেমন? তো এখানে হেডওয়ার্ড হচ্ছে রেসপেক্ট, যদি হেডওয়ার্ড বিলিভস হইতো তাহলে কিন্তু আর হইতো। এখানে ইজের সাথে এগ্রিমেন্ট হয়েছে এই যে প্রথম হেডওয়ার্ড রেসপেক্টের সাথে। এই কারণেই পাশে থাকলেই যে বন্ধু হবে বা পাশেই থাকলেই যে সাবজেক্ট হবে সেটা কিন্তু না। কেমন? এখানে হেডওয়ার্ডটা সাবজেক্ট। রেসপেক্ট ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পিলার্স অফ আওয়ার প্রেজেন্ট ডে সিভিলাইজেশন। বলছে এই যে আরেকজনের ধর্মের প্রতি সম্মান, মানে কি বলছে, রেসপেক্ট, সম্মান, এটা হচ্ছে ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পিলার্স, একটা গুরুত্বপূর্ণ পিলার। ওয়ান অফ দ্য মানে একটা, যে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা, ফান্ডামেন্টাল মানে বেসিক পিলার্স অফ আওয়ার প্রেজেন্ট সিভিলাইজেশন। আমাদের বর্তমান সভ্যতা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে আরেকজনের ধর্মের প্রতি রেসপেক্ট থাকতে হবে। যেমন রেসপেক্ট ফর আদার্স রিলিজিয়াস বিলিভস, আরেকজনের ধর্মের প্রতি রেসপেক্ট থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পিলার বর্তমান সভ্যতায়। লার্নিং ফ্রম হিস্ট্রি, আমরা যদি ইতিহাস থেকে শিখি, ফ্রম দ্য ইনসেসেন্ট রিলিজিয়াস ওয়ার্ডস। ইনসেসেন্ট শব্দটার একটা আমরা বলতে পারি কন্টিনিউয়াস অথবা পারসিস্টেন্ট রিলিজিয়াস ওয়ার্ডস, অবিরাম। ইনসেসেন্ট অর্থ হচ্ছে অবিরাম, মানে ক্রমাগত চলমান যে ধর্মীয় যুদ্ধগুলো, ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন চলমান যুদ্ধ থেকে, স্পেশালি ইন ইউরোপ, বিশেষ করে যদি আমরা ইউরোপের দিকে তাকাই, পিপল রিয়েলাইজড, মানুষ বুঝতে পেরেছিল। কেমন? মানুষ বুঝতে পেরেছিল। এখানে বলছে যে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, বিশেষ করে আমরা এই যে ধর্মীয় যুদ্ধগুলো চলতেছে পৃথিবীর বিভিন্ন দেশে চলছে বা চলতেছে, বিশেষ করে যদি ইউরোপের দিকে তাকাই, মানুষ আসলে বুঝতে পারছে, রিয়েলাইজড, মানুষ বুঝতে পারছে অ্যান্ড ইন্টারনালাইজড ইন দেয়ার কালেকটিভ কনসাসনেস, তাদের মনোজগৎ অথবা তাদের যেই ব্রেইন কনসাসনেস, দ্যাট তারা এই যুদ্ধ থেকে বুঝতে পারছে। এখানে বলতেছে যে ফ্রম লার্নিং হিস্ট্রি, ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই, বিশেষ করে ইউরোপের ইতিহাস যদি ঘাটাঘাটি করি আমরা, তখন আমরা বুঝতে পারবো মানুষরা এখান থেকে বুঝতে পারছে, বুঝতে পারছে এবং ইন্টারনালাইজ দেয়ার কালেকটিভ কনসাসনেস, অর্থাৎ তাদের কালেকটিভ কনসাসনেস অর্থ আমরা বিবেক বলি। কেমন? কনসাসনেস, বিবেক। তো তাদের যে বিবেক সেটাকে তারা দাঁড় করাইছে, একটা স্ট্যান্ডার্ডে দাঁড় করাইছে। সেটা কি? দ্যার আনলেস মিউচুয়াল টলারেন্স বিকেম দ্য নর্ম। তো এই যুদ্ধ দেখে, ইতিহাসের এই বারবার যুদ্ধ থেকে মানুষ একটা জিনিস শিখতে পারছে, যদি না আমরা পারস্পরিক টলারেন্স, সহিষ্ণু মনোভাব প্রকাশ না করে, বিকেম দ্য নর্ম, আমাদের সহিষ্ণু মনোভাব যদি আসল নর্ম না হয়, নর্ম মানে ল, আসল ল না হয়, আমাদের আসল মানে একজনের সাথে চলাফেরা করার জন্য আসল উপযোগ্য বিষয় না হয়, তখন কি হবে? ভায়োলেন্স অ্যান্ড ওয়ার, সংঘর্ষ, যুদ্ধ উড নেভার সিজ, কখনই শেষ হবে না। কেমন? এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যদি ইউরোপ থেকে যদি আমরা শিক্ষা নেই, মানে বারবার এই যে যুদ্ধগুলো আসে, আরেকজনের ধর্ম মানে সহ্য করার ক্ষমতা আমাদের নাই বলে যুদ্ধগুলো আসে। এটাই বলছে, আনলেস মিউচুয়াল টলারেন্স বিকেম দ্য নর্ম, যদি একজন আরেকজনকে আমরা আর একটা ধর্ম আমরা সহ্যই না করতে পারি, তখন ভায়োলেন্স অ্যান্ড ওয়ার উড নেভার সিজ, কখনই যুদ্ধ শেষ হবে না। সিজ মানে স্টপ। অ্যান্ড হিউম্যান প্রসপারিটি, এবং মানুষের উন্নতি, প্রসপারিটি মানে প্রোগ্রেস, কুড নেভার বি অ্যাচিভ, কখনো অর্জন করা যাবে না। এখানে উডটা মুডাল ভার্ব, উডের পরে সিজ বি1 বসছে, ভার্বের বেস ফর্ম বসছে, নেভার তো অ্যাডভার্ব। কেমন? তো এইখানে আবার কুডও মুডাল ভার্ব, কিন্তু কুডের পরেও অ্যাডভার্ব হিসেবে নেভার বসছে। অ্যাডভার্ব অফ টাইম সাধারণত মেইন অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসতে পছন্দ করে। কেমন? তো বলছে হিউম্যান প্রসপারিটি, মানুষের উন্নতি,
কুড নেভার বি অ্যাচিভড, কখনো অর্জন করা যাবে না। এখানে মুডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম সিজ বসছে, আর এখানে মুডাল ভার্বের পরে তাও ভার্বের বি বেস ফর্ম বসছে, কিন্তু বি বসার পরে আরেকটা ভার্ব যখন বসছে বি3 হয়ে গেছে। তো মুডাল ভার্বের দুইটা স্ট্রাকচার এখানে আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে মুডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম, আরেকটা হচ্ছে মুডাল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের বি3 ফর্ম। তো এখানে অর্থটা কী হইলো? অর্থটা হয়েছে যে ইউরোপ থেকে শিক্ষা যদি নেই আমরা, ইউরোপের যেহেতু অনেক ধর্মযুদ্ধ হয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষ বুঝতে পারছে যে যদি আমরা আমাদের তাদের বিবেকটা মানে বোঝার পরে তাদের ফিলসফিটা এমন হয়েছে যে যদি আমরা মিউচুয়াল টলারেন্স না বিকেম দ্য নর্ম, আমাদের সমাজের মধ্যে পারস্পরিক সহিষ্ণুতা না আসে, তাহলে ভায়োলেন্স এবং ওয়ার, সংঘর্ষ এবং যুদ্ধ কখনই শেষ হবে না, এবং হিউম্যান প্রসপারিটি উড নেভার বি অ্যাচিভ, কখনই মানুষের উন্নতি হবে না। দিস প্র্যাকটিস অফ টলারেন্স, এই সহ্য করার যে অনুশীলনটা, সহ্য করার চর্চাটা বিগেন শুরু হয়েছিল উইথ দ্য অ্যাকসেপ্টিং দ্য নর্মস অ্যান্ড প্র্যাকটিসেস অফ দ্য রিলিজিয়ন্স অফ আদার্স। এবং এই টলারেন্সটা আসলে শুরু হয়েছে আমরা যখন থেকে অ্যাকসেপ্ট করা শুরু করছি। কি অ্যাকসেপ্ট করা শুরু করছি? নর্মস, নিয়ম কানুন, আইন কানুন, প্র্যাকটিস অফ রিলিজন অফ আদার্স, আরেকজনের ধর্ম এবং আরেকজনের ধর্ম বিশ্বাস, এগুলোর যে নিয়ম নীতি, এগুলো যে অনুশীলন, এগুলোর যখন আমরা মেনে নেওয়া শুরু করছি বা এগুলোকে আমরা রেসপেক্ট করা শুরু করছি, তখনই থেকেই আমরা এই টলারেন্সটা শুরু হয়েছে। প্র্যাকটিস অফ টলারেন্স মানে আমাদের মধ্যে সহ্য করার ক্ষমতাটা শুরু হয়েছে। দিস রাইটার অর্থাৎ মাহফুজ আলম নিজের কথা বলছে এখানে, অ্যান্ড দিস নিউজপেপার ডেইলি স্টার পেপারের কথা বলছে, আর ফার্মলি অপোজড টু এনিওয়ান হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস। তো আমাদের দেশে একটা এরকম জিনিস লেখলে অনেকে আবার বলে যে আপনারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছেন। আসলে যে এটা বলছে সে নিজেই ধর্মীয় অনুভূতিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই কারণে মাহফুজ আলম বলে দিছে আমি অথবা আমার এই পত্রিকা দৃঢ়ভাবে আর ফার্মলি দৃঢ়ভাবে বিরোধিতা করি টু এনিওয়ান হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্ট, কেউ যেন কারো ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত হানে সেটা আমরা বিরোধিতা করি, আমরা মেনে নিই যে কোনো ধর্মের জন্য। উই আর, মাহফুজ আলম বলতেছে আমি এবং আমার পত্রিকা ইন প্রিন্সিপাল অ্যান্ড ইন প্র্যাকটিস, নীতিগত দিক থেকে এবং প্র্যাকটিক্যালি অনুশীলনগত দিক থেকে টোটালি অ্যাগেনস্ট এনিওয়ান, যে কোনো কারো বিপক্ষে আমরা, অ্যাগেনস্ট এনিওয়ান মানে কারো বিপক্ষে আমরা, হাউএভার রিমোটলি অর ইনডাইরেক্টলি, বলছে যত মানে পরোক্ষভাবে হোক অথবা ইনডাইরেক্টলি, রিমোটলি মানে দূর থেকে হোক অথবা পরোক্ষভাবেই হোক, ডেনিগেটিং দ্য রিলিজিয়াস ফিলিংস অফ আদার্স। তো ডেনিগেটিং অর্থ হচ্ছে মানে সমালোচনা করা। কেমন? আমরা ডেনিগেটিং অর্থটা দেখব। ডেনিগেটিং অর্থ হচ্ছে ক্রিটিসাইজ মানে আনফেয়ারলি, মানে অযৌক্তিকভাবে সমালোচনা করা। বিলিটল কাউকে ছোট করা, ডিমিনিশ কাউকে ছোট করা। তো ডেনিগ্রেট অর্থ হচ্ছে কাউকে অযৌক্তিকভাবে সমালোচনা করা। এখানে বলছে আমরা উই আর ইন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস, আমরা মানে কি করি? টোটালি অ্যাগেনস্ট এনিওয়ান, তাদের বিরুদ্ধে, নীতিগতভাবে তাদের বিরুদ্ধে এবং কৌশলগতভাবে আমরা তাদের বিরুদ্ধে। হাউএভার, যদিও আমরা এই বিরোধিতা রিমোটলি মানে দূর থেকে করি অথবা ইনডাইরেক্টলি পরোক্ষভাবে করি, যত পরোক্ষভাবে করি তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? ডেনিগেটিং দ্য রিলিজিয়াস ফিলিং অফ আদার্স, যারা আরেকজনের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। ফিলিং অফ, ডেনিগেটিং অর্থ হচ্ছে সমালোচনা করে, মানে অপ্রাসঙ্গিকভাবে জুলুম করে, যারা জুলুম করে সমালোচনা করে আরেকজনের। তো ডেনিগেট অর্থ হচ্ছে কি? ক্রিটিসাইজ আনফেয়ারলি, যারা অযৌক্তিকভাবে সমালোচনা করে আরেকজনের ধর্মকে, তাদের আমরা বিরুদ্ধে। ইন হিস্ট্রি, যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, ইতিহাসে লেখা আছে ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল অ্যান্ড প্রোট্রাক্টেড রিলিজিয়াস ওয়ার্স। তো প্রোট্রাক্টেড অর্থ হচ্ছে দীর্ঘ, লম্বা সময় ধরে ধর্মীয় যুদ্ধ। তো বলছে যদি আমরা ইতিহাসের বইতে লেখা আছে যে ওয়ান অফ দ্য মোস্ট ব্রুটাল, একটা অন্যতম একটা নিষ্ঠুর এবং দীর্ঘ ধর্মীয় যুদ্ধ হচ্ছে ওয়াজ দ্য ফার্স্ট ক্রুসেড, প্রথম ধর্মযুদ্ধ। তো এখানে বলবে কেন আসলে রিলিজিয়াস টলারেন্স দরকার। তো বলছে পৃথিবীর সবচেয়ে ব্রুটাল এবং প্রোট্রাক্টেড মানে দীর্ঘ ধর্মীয় যে যুদ্ধ, এটা ছিল প্রথম ধর্মযুদ্ধ, ইনিশিয়েটেড বাই দ্য পোপ আরবান দ্য সেকেন্ড। যেই যুদ্ধটা শুরু করছে পোপ আরবান সেকেন্ড শুরু করছে ইন 1095 1095 খ্রিস্টাব্দে। হোয়েন হি কল্ড আপন অর্থ রিকোয়েস্ট করা, আহ্বান করা, দ্য খ্রিস্টিয়ানস, তিনি খ্রিস্টানদেরকে আহ্বান করছে টু ইউনাইট, একত্র হওয়ার জন্য, অ্যান্ড রিক্যাপচার, পুনরায় দখল করার জন্য, দ্য সিটি অফ জেরুজালেম,
ফ্রম দ্য মুসলিমস, মুসলিমদের কাছ থেকে জেরুজালেম ছিনিয়ে নেওয়ার জন্য, রিক্যাপচার ছিনিয়ে নেওয়ার জন্য এই পোপ আরবান দ্য সেকেন্ড 1095 সালে তিনি মানে 1095 সালে খ্রিস্টানদেরকে আহ্বান করছে যাতে তারা রিউনাইট হয় এবং রিক্যাপচার করে, পুনরায় উদ্ধার করে জেরুজালেমটা। তো এখানে আসলে মাহফুজ আলম ইতিহাসের পাতা থেকে বলছে আসলে কেন ধর্মযুদ্ধ এত ব্রুটাল হয়, কেন এত দীর্ঘ হয় ধর্মযুদ্ধগুলো। বিশেষ করে উদাহরণ দিয়েছেন তিনি ফার্স্ট ক্রুসেডের বিষয়ে, যে ফার্স্ট ক্রুসেডটা শুরু করছে পোপ আরবান দ্য সেকেন্ড 1095 সালে, যেখানে তিনি খ্রিস্টান সম্প্রদায়কে রিকোয়েস্ট করছে যাতে তারা একত্র হয় এবং পুনরুদ্ধার করে জেরুজালেমটা মুসলমানদের কাছ থেকে। দ্য রিজন আই মেনশন দিস ইজ বিকজ, তো মাহফুজ আলম বলতেছে কেন আমি আসলে এই ঘটনা বলতেছি, দ্য রিজন মানে কারণ কি, আই মেনশন দিস এটা হচ্ছে একটা ক্লজ, যেটা মেইন ক্লজ রিজন এবং ভার্ব ইজের মাঝখানে চলে আসছে। রিজন হচ্ছে দ্য রিজন ইজ বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট নো, কারণ এটা আপনাদের জানতে হবে দ্যাট দ্য ফার্স্ট ভিকটিমস অফ দ্য ফার্স্ট ক্রুসেড ওয়ার নট মুসলিমস, বলছে কিন্তু আপনাদের জানতে হবে এই যে প্রথম ক্রুসেড যেটা, এই ক্রুসেডে যদিও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল, কিন্তু মানে ভিকটিম কারা ছিল, ফার্স্ট ভিকটিমস অফ দ্য ফার্স্ট ক্রুসেডদের ভিকটিম ছিল ওয়ার নট মুসলিমরা ছিল না, বাট ইউরোপিয়ান জিউস, বরং ইউরোপের জিউসরা ছিল, ইহুদিরা ছিল, অ্যাট দ্য হ্যান্ডস অফ রোমান ক্যাথলিক খ্রিস্টিয়ান আর্মি। এবং এই যুদ্ধের কারণে আপনার ইউরোপিয়ান যে ইহুদি আছে তাদেরকে রোমান ক্যাথলিক খ্রিস্টানরা হত্যা করে। দাস এইভাবেই ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকে, ইট শোড দ্যাট আমরা দেখতে পাই যে ওয়ার্স ইন দ্য নেম অফ রিলিজিয়ন, মানে ধর্মের নামে যে যুদ্ধগুলো, ওয়ার্স ইন দ্য নেম অফ রিলিজিয়ন, ধর্মের নামে যুদ্ধগুলো অফেন ভিক্টিমাইজ, প্রায় বলির পাঠা বানায়, ভিক্টিমাইজ তো বলির পাঠা বানায়, বলির পাঠা, ভিক্টিমাইজ শব্দের অর্থ হচ্ছে যে শাস্তি পাওয়া দরকার সে শাস্তি না পায় আরেকজন পাইছে। যেমন ধরেন একজন বনে ঘুরতে গেছে, একটা রাজা দেখেন একটা তীর মারছে একটা খরগোশ বা একটা প্রাণী শিকার করার জন্য, কেমন তো এটা শিকার করতে যায়, এটা আপনি মানে যিনি ভিকটিম ইনোসেন্ট ছিল তার গায়ে তীরটা লাগছে এবং সে মারা গেছে, সহজ কথা। যেটা আমি যদিও লম্বা মানে এক্সাম্পল দিছি, ভিক্টিমাইজ অর্থ হচ্ছে নির্দোষ মানুষ মানে কি হওয়া, ভিক্টিমাইজড হওয়া। তো বলছে এই যে এই ইতিহাসের মাধ্যমে আমরা দেখতে পাই যে ওয়ার্স ইন দ্য নেম অফ রিলিজিয়ান, ধর্মের নামে যে যুদ্ধ প্রায় সেগুলো আসলে ভিক্টিমাইজ করে, বলির পাঠা বানায় দোষ তাদেরকে হু আর নট দ্য অরিজিনাল টার্গেট, যারা আসল টার্গেট না। মেনি বেস্টেড ইন্টারেস্ট গ্রুপস, বিভিন্ন স্বার্থান্বেষী মহল, কুচক্রী মহল। তো বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপস হচ্ছে যারা সংঘবদ্ধভাবে নিজেদের স্বার্থে কোনো অবৈধ কাজ করে, এখানে বেস্টেড কোয়ার্টার্সও বলে অনেক সময়, বিভিন্ন ফ্রেজ ব্যবহার করে, তবে বেস্টেড শব্দটা ব্যবহার করে এখানে। মেনি, বেস্টেড, ইন্টারেস্ট এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্রুপসটা হচ্ছে নাউন। বিভিন্ন কুচক্রী মহল এন্টার ইনটু প্লে, এই যুদ্ধের ঘটনায় নিজেরা প্রবেশ করে, অ্যান্ড ইউজ দ্য হাইটেন্ড ইমোশন, এবং ধর্মীয় যে ইমোশনটা আছে সেটা তারা, হাইটেন্ড ইমোশন অর্থ হচ্ছে মানে ধর্মীয় উত্তাপ, মানে মানে আবেগের যে উত্তাপ সেটা ইউজ করে, অ্যান্ড ব্লাইন্ড ডিভোশন, এবং তারা মানে অন্ধ বানিয়ে ফেলে, ব্লাইন্ড ডিভোশন অর্থাৎ যারা ধর্মীয় এরকম ভাবধারায় মানে থাকে তাদেরকে ব্লাইন্ড বানায় ফেলে অনেক স্বার্থন্বেষী মহল, মানে ধর্মটাকে ব্যবহার করে একটা কুচক্রী মহল। ক্যারেক্টারিস্টিক্স অফ ফেইথ বেসড ওয়ার্স, এবং এগুলো সাধারণত ধর্মীয় যুদ্ধের বেলায় হয়, এবং তারা কি করে এই বেস্টেড ইন্টারেস্ট গ্রুপসগুলো কি করে, টু অ্যাচিভ দেয়ার ওন ন্যারো এন্ডস, এবং এর মাধ্যমে তাদের যে নোংরা উদ্দেশ্য, এন্ডস মানে এখানে উদ্দেশ্য, নোংরা মানে নোংরা উদ্দেশ্য অ্যাচিভ করে, অর্জন করে। অর্থাৎ এখানে বলছে এই কুচক্রী মহলগুলো আসলে এই যুদ্ধের ঘটনায় প্রবেশ করে, এবং তারা আসলে যারা হাইটেন্ড ইমোশন এবং ব্লাইন্ড ডিভোশন তাদেরকে তারা ইউজ করে, তারপর ইউজ করে কেন, টু অ্যাচিভ দেয়ার ওন ন্যারো এন্ডস, তাদের উদ্দেশ্য সার্থক করার জন্য। এ লেসন দ্যাট হ্যাজ বিন প্রুভেন, এবং এই যে ঘটনাটা, এই শিক্ষাটা, এই যে তৃতীয় পক্ষ প্রবেশ করে, দেখা যাচ্ছে হিন্দু মুসলমান মানে দেখতেছেন দাঙ্গা লিপ্ত আছে, কিন্তু এখানে কিন্তু কারো পলিটিক্যাল কারো অর্থনৈতিক স্বার্থ জড়িত। এটাই হচ্ছে এই লেসন হ্যাজ বিন প্রুভেন, এই বিষয়টা হ্যাজ বিন প্রুভেন প্রমাণিত হয়েছে, ওভার অ্যান্ড ওভার এগেইন, বারবার প্রমাণিত হয়েছে থ্রু আউট হিস্ট্রি, ইতিহাসে। দ্য কোয়েশ্চেন অফ হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস ইজ হার্ডলি কম্পারেবল টু ওয়ার্স,
বলছে এই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রশ্নটা ইজ হার্ডলি, এই ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কোয়েশ্চেন, এই প্রশ্নটা খুব একটা তুলনা করা হয় না, কম্পারেবল টু ওয়ার্স, যুদ্ধের সাথে তুলনা করা হয় না। অর্থাৎ আমরা এই সেন্টেন্সের মধ্যে বোঝাচ্ছে যে হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টসটাকে, ধর্মীয় অনুভূতি থেকে আঘাত হানাটাকে আমরা খুব একটা গুরুত্ব দেই না। এটার কারণ হচ্ছে ঝগড়া হতে পারে, ওয়ার্স হতে পারে, এটা আমরা তুলনা করি না। হার্ডলি কম্পেয়ার্স, খুব একটা তুলনা করা হয় না। 99.99% হার্ডলি নেগেটিভ, 99.99% নেগেটিভ, 100% না, নট হচ্ছে 100% নেগেটিভ। হাউএভার যাই হোক, ওয়ান হ্যাজ টু বি ফুললি অ্যাওয়ার অফ, একজনকে, আমরা যারা এরকম ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবো তাদের কথা বলছে। আমার ওয়ান হ্যাজ টু, ওয়ান ইনডেফিনিট প্রোনাউন, হ্যাজ টু বি ফুললি অ্যাওয়ার অফ হোয়ার দিস থিংস ক্যান লিড, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস আসলে হোয়ার দিস থিংস ক্যান লিড টু, কোথায় নিয়ে যেতে পারে দুই পক্ষের সম্পর্ককে। দ্য এক্সাম্পল অফ হুইচ, যেগুলোর উদাহরণ আমরা দেখেছিলাম ইন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, আমরা বসনিয়া এবং হার্জেগোভিনার বিষয়ে আমরা এর উদাহরণ দেখতে পাই। অ্যান্ড ইন মেনি রায়টস, এবং অনেক দাঙ্গার ক্ষেত্রে আমরা দেখতে পাই। আসলে দাঙ্গার উৎপত্তি কেন হয়? দাঙ্গার উৎপত্তি হয় হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস থেকে কিন্তু। এবং এখানে মেবি বসনিয়া এবং হার্জেগোভিনার যেই একটা ঘটনা, এখানে যুদ্ধের মতো ঘটনা, মেবি সেই ঘটনাটা কিন্তু এরকম বুঝতে পারছি যে হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টের কারণে হয়েছে, কারণ তার এক্সাম্পল দিচ্ছে। তো বলছে আমাদের যারা আমরা এই সেন্টিমেন্ট, রিলিজিয়াস সেন্টিমেন্ট আঘাত হানবো, উই হ্যাজ টু বি ফুললি অ্যাওয়ার অফ, আমাদের অবশ্যই মানে সচেতন থাকতে হবে যে আসলে এই আরেকজনকে যে আমরা ছোটো করছি এটা ক্যান লিড টু, এটা কোথায় নিয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ বলছে হুইস, যেগুলো আমরা দেখছি বসনিয়া এবং হার্জেগোভিনার বিষয়ে, অ্যান্ড অনেক দাঙ্গার ক্ষেত্রে দেখছি দ্যাট টুক প্লেস, যে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্ড স্টিল ডাজ, এবং এখনও এগুলো হচ্ছে ধর্মীয় সেন্টিমেন্টের কারণে, এখনও অনেক দাঙ্গা হচ্ছে ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়াতে। ইচ অফ হুইচ, প্রত্যেকটা ঘটনা, কন্টেইনস, প্রত্যেকটা ঘটনা ধারণ করে, প্রত্যেকটা ঘটনার বীজ বপন করা আছে দ্য সিড অফ গ্রেটার কনফ্লেগ্রেশন, মানে গ্রেটার কনফ্লেগ্রেশন হচ্ছে, কনফ্লেগ্রেশন শব্দের অর্থটা আমরা দেখব, conflagration, তো কনফ্লিগ্রেশন অর্থ হচ্ছে আপনার অ্যান এক্সটেন্সিভ ফায়ার হুইচ ডেস্ট্রয়েস গ্রেট ডিল অফ ল্যান্ড অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ কোনো এক্সটেন্সিভ ফায়ার যেটা আমাদের কি করে ফেলে, অনেক আগুন লেগে যাওয়া, যেটা এখানে বোঝাই যাচ্ছে ফায়ার, ব্লেজ, ফ্লেমস, ইনফার্নো, এগুলো সব হচ্ছে ফায়ার স্টর্ম, আগুন লেগে যাওয়া, যেটা আমাদের অনেক ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ক্ষতি করে। এখানে কনফ্লিগ্রেশন যেই শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, যে প্রত্যেকটা দুর্ঘটনা পিছনে গোড়ায় এরকম দুর্ঘটনার মানে উত্তাপ জড়িত আছে, বপন করা আছে। রিলিজিয়াস সেন্টিমেন্টের যে আগুন, উত্তাপ, সেটার কারণে হচ্ছে। দেয়ার আর টু ওয়েজ অফ অ্যাচিভিং দ্য গোল অফ ইনকালকেটিং রিলিজিয়াস টলারেন্স, তো বলছে দেয়ার আর টু ওয়েজ, দুইটা পদ্ধতি আছে, দুইটা পথ আছে ফর অফ অ্যাচিভিং দ্য গোল অফ ইনকালকেটিং রিলিজিয়াস টলারেন্স। ইনকালকেটিং রিলিজিয়াস টলারেন্স মানে হচ্ছে, রিলিজিয়াস টলারেন্স অর্থ হচ্ছে ধর্মীয় সহনশীলতা, ইনকালকেটিং অর্থ হচ্ছে আমাদের মনের মধ্যে ধর্মীয় সহনশীলতার বীজ বপন করা। বলছে দুইভাবে আমরা আমাদের ধর্মীয় বীজ বপন করার লক্ষ্য বা উদ্দেশ্য, গোল আমরা অর্জন করতে পারি, অ্যাচিভিং আমরা অর্জন করতে পারি। ইনকালকেটিং অর্থ হচ্ছে ইনস্টিল মানে হচ্ছে কোনো গুণ, কোনো ভালো অভ্যাস, ভালো হ্যাবিট, এখানে বলতে মানে ধর্মীয় সহনশীলতা, এটা আমরা দেখব। ইনকালকেটিং অর্থ inculcate, ইনকালকেট হচ্ছে ইনস্টিল, আইডিয়া, কোনো আইডিয়ালিজম, কোনো অ্যাটিটিউড, কোনো হ্যাবিট বাই পারসিস্টেন্ট ইনস্ট্রাকশন, অর্থাৎ কোনো কিছু বারবার প্র্যাকটিসের মাধ্যমে কোনো হ্যাবিট নিজের মধ্যে প্রবেশ করা, ভালো একটা অভ্যাস। ইনস্টিল, ফিক্স, ইনফিউজ এবং ইনস্টিল। আই ট্রাই টু ইনকালকেট ইন মাই পিপলস অ্যান্ড অ্যাটিটিউড অফ ইনকোয়ারি, মানে আমি চেষ্টা করেছিলাম ইনস্টিল করার জন্য, প্রবেশ করিয়ে দেওয়ার জন্য, হ্যাবিট তৈরি করার জন্য আমাদের স্টুডেন্টদের। কী হ্যাবিট? এই যে অ্যান অ্যাটিটিউড অফ ইনকোয়ারির অভ্যাস, প্রশ্ন করার অভ্যাস তৈরি করতে চাইছিলাম। তো এখানে বলছে যে দুইভাবে আমরা এই যে রিলিজিয়াস টলারেন্সটা মানুষকে শেখাবো, এটা আমরা আসলে দুইভাবে এটা লক্ষ্য অর্জন করতে পারি, একটা হচ্ছে সোশ্যাল, একটা হচ্ছে লিগ্যাল, দুইভাবে আমরা রিলিজিয়াস টলারেন্স নিশ্চিত করতে পারি। দ্য সোশ্যাল মেজার্স কাম থ্রু দ্য ফ্যামিলি, এবং মানে সামাজিক যেই পদ্ধতিতে আমরা রিলিজিয়াস টলারেন্স অর্জন করতে পারি, সেটা কাম থ্রু, সেটা আসবে থ্রু দ্য ফ্যামিলি, পরিবারের মাধ্যমে।
সোশ্যাল ভ্যালুস অ্যান্ড এডুকেশন, শিক্ষার মাধ্যমে, সামাজিক মূল্যবোধের মাধ্যমে এবং শিক্ষার মাধ্যমে। ফ্যামিলি ইজ হোয়ার লার্নিং অফ অল সর্টস বিগিনস। ফ্যামিলি হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে একটা ক্লজ হয়ে গেছে, মেন ক্লজ এখানে, হোয়ারটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেখানে লার্নিং অফ অল সর্টস, আমরা যখনই সাবঅর্ডিনেট কনজাংশন বলবো তখন মনে রাখতে হবে অবশ্যই একটা সাবজেক্ট বসবে। এই লার্নিং অফ অল সর্টসটা হচ্ছে সাবজেক্ট, বিগিনসটা হচ্ছে ভার্ব। বলতে ফ্যামিলি এমন একটা জায়গা যেখানে সকল ধরনের শিক্ষা আসলে শুরু হয়। দিস ইজ হোয়ার ভ্যালুস অ্যাবাউট নট হার্টিং আদার্স রিলিজিয়াস সেন্টিমেন্টস। এখানে এই যে আবারও মেইন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ হোয়ার দিয়ে শুরু হয়েছে, যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ হোয়ার ভ্যালুস অ্যাবাউট নট হার্টিং আদার্স রিলিজিয়াস সেন্টিমেন্টস, এই সবটা হচ্ছে সাবজেক্ট। কেমন মূল্যবোধ, আরেকজনের ধর্মকে আঘাত না করার, নট হার্টিং আদার্স রিলিজিয়াস সেন্টিমেন্ট, আরেকজনের ধর্মকে আঘাত না করার যে মূল্যবোধ, সেটা মাস্ট বি টট, শেখাতে হবে। অবশ্য পরিবারেই আসলে এটা শিখাইতে হবে যে আরেকজনের ধর্মের অনুভূতিতে আঘাত আনা যাবে না। দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য লার্জার ফ্যামিলি, বাবা মা এবং পরিবার, হ্যাভ এ স্যাক্রিড অব্লিগেশন, তাদের একটা পবিত্র দায়িত্ব আছে। স্যাক্রিড মানে পবিত্র, অব্লিগেশন দায়িত্ব আছে, টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট, একটা পরিবেশ, এমন একটা পরিবেশ সৃষ্টি করা, দ্যাট উইল ইনস্টিল ইন এভরি চাইল্ড, দ্যাট উইল ইনস্টিল ইন এভরি চাইল্ড। বলছে বাবা মা এবং পরিবারের সদস্যরা তাদের একটা হ্যাভ এ স্যাক্রিড অব্লিগেশন, তাদের একটা পবিত্র দায়িত্ব আছে, টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট, এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে পরিবেশ তাদের মধ্যে, প্রত্যেকটা শিশুর মধ্যে ইনস্টিল করবে, প্রবেশ করিয়ে দিবে, দ্য অব্লিগেশন টু রেসপেক্ট দেয়ার ওন রিলিজিয়ন, যাতে তারা নিজেদের ধর্মকেও সম্মান করে, অ্যান্ড দ্যাট অফ আদার্স, দ্যাট অফ মানে রিলিজিয়ন অফ আদার্স, দ্যাট মানে এখানে রিলিজিয়ন অফ আদার্স, আরেকজনের ধর্মকে যেন রেসপেক্ট করে। তো আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছে, পিতা মাতা থেকে শুরু করে সবারই একটা পবিত্র দায়িত্ব হচ্ছে পরিবারের মধ্যে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা, যে এনভায়রনমেন্টটা প্রত্যেকটা শিশুর মধ্যে প্রবেশ করিয়ে দিবে, ইনজেক্ট করিয়ে দিবে। এখানে ইনস্টিল আর এখানে ইনকালকেট একই কথা, ইনকালকেট রিলিজিয়াস টলারেন্স, ইনস্টিল রিলিজিয়াস টলারেন্স, ইনফিউজ রিলিজিয়াস টলারেন্স, এগুলো এক কথায়। তো এখানে বলছে যাতে তারা রেসপেক্ট দেয়ার ওন রিলিজিয়ন, নিজেদের ধর্মের প্রতিও সম্মান শ্রদ্ধা ভক্তি থাকে, দ্যাট অফ আদার্স, আরেকজনের ধর্মের প্রতি সম্মান ভক্তি থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে এটার ব্যালেন্স নাই। বাংলাদেশে কেউ হয়তো ধর্ম বিশ্বাস এমন করে আরেকজনের ধর্মকে পছন্দ করে না, আবার কেউ নিজের ধর্মকে কম পছন্দ করে। আসলে এটা একটা ব্যালেন্স দরকার। বাংলাদেশে হোয়ার দ্য ভাস্ট মেজরিটি আর মুসলিমস, যেখানে অধিকাংশ মানুষই হচ্ছে মুসলমান, অ্যান্ড উই আর প্রাউড অফ আওয়ার ফেইথ, এবং আমরা অবশ্যই আমাদের এই ধর্ম এবং ধর্মের বিশ্বাস নিয়ে আমরা গর্ববোধ করি। উই নিড টু এনশিওর, আমাদের অবশ্যই নিশ্চিত করা দরকার, দ্যাট দ্য ফলোয়ার্স অফ আদার রিলিজিয়ান্স, আমাদের দেশে অন্য ধর্মের অনুসারীরা, আর অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া, তাদেরকে সুযোগ দেওয়া হয়, টু ফিল দ্য সেম, তারা যেন একইভাবে কি করতে পারে, আমাদের মতো ধর্মীয় কাজকর্ম করতে পারে। এভরি হিন্দু, খ্রিশ্চিয়ান, বুদ্ধিস্ট মেম্বার্স অফ এথনিক গ্রুপস, মানে জাতিগত যে সম্প্রদায় আছে, যারা হিন্দু আছে, যারা খ্রিশ্চিয়ান আছে, বৌদ্ধ আছে, এবং জাতিগত সদস্য, ভিন্ন জাতিগত সদস্য যারা আছে, অ্যান্ড ফলোয়ার্স অফ আদার রিলিজিয়ান, এবং আরও অন্যান্য ধর্মের অনুসারী যারা আছে, আর প্রাউড অফ দেয়ার ওন ফেথস, তারাও তাদের ধর্ম বিশ্বাস নিয়ে গর্ববোধ করে। অ্যান্ড অ্যাজ দ্য মেজরিটি কমিউনিটি, এবং যেহেতু আমরা সংখ্যা, মানে আমাদের সংখ্যা বেশি, আমরা যেহেতু মেজরিটি কমিউনিটি, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, টু এনশিওর অ্যান অ্যাটমসফিয়ার অফ টলারেন্স, একটা সহিষ্ণু একটা পরিবেশ রাখা, দ্যাট অ্যালাউস, যে পরিবেশের মাধ্যমে অ্যালাউ করবে দ্য ফলোয়ার্স, ওই ভিন্ন ধর্মের অনুসারীদেরকে সুযোগ করে দিবে, তারা পারবে অফ অল ফেথস টু প্র্যাকটিস দ্য রিলিজিয়ানস, তারা তাদের ধর্মেও প্র্যাকটিস করতে পারবে, ধর্মচর্চা করতে পারবে, ইন টোটাল ফ্রিডম, সম্পূর্ণ স্বাধীনভাবে, অ্যান্ড ইজ, এবং নিশ্চিন্তে, নির্বিঘ্নে, শান্তিতে। দ্যাট ইজ দ্য প্রেমাইস অন হুইচ দ্য হোল নোশন অফ রিলিজিয়াস টলারেন্স ইজ বেসড, এবং এই থিওরির উপরেই, প্রেমাইজ মানে হচ্ছে থিওরি, এই থিওরির উপরে, এই বিশ্বাসের উপরে, এই বিলিফের উপরে সম্পূর্ণ ধর্মীয় যেই নোশন, ভাব, মানে নোশন অফ রিলিজিয়াস টলারেন্স মানে ধর্মীয় সহিষ্ণুতার যেই নোশন, ভাবধারা, ভিত্তি, সেটা অবস্থিত। বলছে এই যে দ্যাট ইজ দ্য প্রেমাইজ শব্দের অর্থটা আমরা জানি এটা হচ্ছে বেজ অর থিওরি, এই থিওরি, আর্গুমেন্ট, আইডিয়া, থট অর বিলিফ, বিশ্বাস,
তো বলছে দ্যাট ইজ দ্য প্রেমাইস, এটাই হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে আসল বিষয়, ইন হুইচ যেটার উপরে সকল ধর্মীয় সহিষ্ণুতা নির্ভর করে, অ্যান্ড ওয়ান দ্যাট এভরি ওয়ান ইন সোসাইটি মাস্ট রেসপেক্ট। এবং এই বিষয়টাই কোনটা, যে প্রত্যেকে আমরা তাদেরকে প্রোটেক্ট করব, তাদেরকে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে দিব, তারা যেন নিরাপদ ফিল করে, এটাই হচ্ছে এভরিওয়ান ইন সোসাইটি, সমাজের সবাইকে মাস্ট রেসপেক্ট, সম্মান করতে হবে। দিস ইজ এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ আওয়ার লিবারেশন ওয়ার, এবং এটা আমাদের স্বাধীনতা সংগ্রামেরও একটা মৌলিক একটা আদর্শ ছিল। আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধানের একটা বড় অংশ হচ্ছে সবাই সবার ধর্মচর্চা করবে, অ্যান্ড অফকোর্স ডেমোক্রেসি, এবং অবশ্যই গণতন্ত্রের একটা বড় কথা হচ্ছে সবার মতের অধিকার। দিস মাস্ট স্টার্ট অ্যাট দ্য ফ্যামিলি লেভেল, এবং এই যে পরধর্ম টলারেন্স, এটা অবশ্যই ফ্যামিলি লেভেল থেকে শুরু হতে হবে, পরিবার শিখাইতে হবে এই বিষয়গুলো। দেন কাম সোসাইটি, তারপরে আসেন পরিবারের বিষয়, সমাজের বিষয় আছে। সমাজ হোয়ার অ্যাবাভ দ্য ভ্যালুস অফ রিলিজিয়াস টলারেন্স, যেখানে অ্যাবাভ মানে আমরা এতক্ষণ যে মূল্যবোধ আলোচনা করছি, অফ দ্য রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহিষ্ণুতার যে উপরের ভ্যালুগুলো আছে, মূল্যবোধগুলো আছে, মাস্ট বি মেড দ্য নর্ম, এগুলো আমাদের সমাজে আইন হয়ে যেতে হবে, পলিসি হয়ে যেতে হবে, আমাদের বদ্ধমূলে ধারণ করতে হবে। উই মাস্ট বি ফুললি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, আমরা সচেতন থাকতে হবে দ্যাট রিলিজিয়াস প্রাইড অ্যান্ড রিলিজিয়াস শোভেনিজম, তো রিলিজিয়াস শোভেনিজম অর্থ হচ্ছে নিজের ধর্মের প্রতি অতিরিক্ত অতিরিক্ত মানে মোহ, যেই মোহর কারণে আপনি আরেকজনের ধর্মকে ডিসরেসপেক্ট করেন বা বাজে কথা বলেন, হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেটা বলি জঙ্গিবাদ মনোভাব। কেমন? উই মাস্ট বি ফুললি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, আমরা অবশ্যই সচেতন থাকতে হবে যে রিলিজিয়াস প্রাইড, আপনার ধর্মের প্রতি যে অহংকার আছে, যে ধর্মীয় যে শোভেনিজম আছে, আপনার ধর্ম হিটেড অংশটা আছে, আর ফার ফ্রম বিইং দ্য সেম। তো বলছে এখানে প্রত্যেকের যে ধর্মীয় প্রাইড, রিলিজিয়াস শোভেনিজম, এগুলো কিন্তু একরকম না। প্রাইড অ্যাবাউট ওয়ানস ওন রিলিজিয়ন, ধর্মের প্রতি আপনার যে প্রাইড আছে ইজ ন্যাচারাল, এটা থাকা খুবই স্বাভাবিক, অ্যান্ড শুড বি অ্যালাউড ফুললি প্লে, এবং এটা অনুমতি দেওয়া উচিত, ধর্মের প্রতি ভালোবাসা থাকবেই। বাট হোয়েন দ্যাট প্রাইড ট্রান্সফর্মস ইন্টু এ বিলিফ, কিন্তু যখন এই প্রাইডটা একটা বিশ্বাসের রূপ ধারণ করে, হুইচ সাবকনশিয়াসলি লিডস টু লুকিং ডাউন আপন দ্য রিলিজন অফ আদার্স, এবং এই শোভেনিজমের মাধ্যমে আপনার আরেকজনের ধর্মের প্রতি আপনার এক ধরনের কি লুকিং ডাউন আপন, আরেকজনের ধর্মে আপনি অবজ্ঞা করেন। তো এখানে শোভেনিজম অর্থ হচ্ছে, আমরা অর্থটা দেখব, শোভেনিজম অর্থ হচ্ছে অ্যাক্সেস অর প্রেজুডিসড সাপোর্ট ফর ওয়ানস ওন কজ অর গ্রুপ, মানে আমরা বলতে পারি যে নিজেকে সমালোচনা করা যাবে না, নিজের মানুষ যদি খারাপ করে সেটা ভালো, অর্থাৎ পক্ষপাতিত্ব, অতিরিক্ত পক্ষপাতিত্ব, অতিরিক্ত কী করা, সাপোর্ট করা, এক্সাজারেটেড অ্যাগ্রেসিভ প্যাট্রিয়টিজম, অতিরিক্ত দেশপ্রেম, এখানে অতিরিক্ত যে বিষয়টা সেটার কথা বলছে, মাত্রাতিরিক্ত বিষয় যেটা। তো বলছে তো এটার কারণে আসলে আপনি কি করেন, লুক ডাউন আপন দ্য রিলিজন অফ আদার্স, আরেকজনের ধর্মকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, অথবা অবহেলা না, ডিসরেসপেক্ট করেন। দ্যাট ইজ হোয়েন রিলিজিয়াস প্রাইড বিকামস রিলিজিয়াস শোভেনিজম, এবং এই কারণেই ধর্মীয় যে আপনার অহংকারটা সেটা একসময় তীব্র আকার ধারণ করে। দিস ইজ হাউ উইদাউট বিইং কনসাস অফ ইট, এবং এভাবে আমরা মানে জেনে বা না জেনে, উইদাউট বিইং কনসাস অফ ইট, না জেনে উই বিকাম ইনটলারেন্ট, আমরা অসহিষ্ণু হয়ে যাই। আমরা যখন রিলিজিয়াস শোভেনিজমটা আমাদের মধ্যে পেয়ে বসে যে আমার সব ঠিক, আরেকজনের কিছুই ঠিক না, তখনই উই বিকাম ইনটলারেন্ট, আমরা তখনই আরেকজনের ধর্মের প্রতি সহিষ্ণু ভাব দেখাই না। দ্য থার্ড এলিমেন্ট ইজ ইন বিল্ডিং আ সোসাইটি অফ রিলিজিয়াস টলারেন্স ইজ এডুকেশন, অর্থাৎ এই যে রিলিজিয়াস টলারেন্স, বিল্ডিং এ সোসাইটি অফ রিলিজিয়াস টলারেন্স, একটা সমাজ, যে সমাজের ধর্মীয় মানে সহনশীল মনোভাব থাকবে, এটার তৃতীয় উপাদান হচ্ছে শিক্ষা। হেয়ার আওয়ার লেটেস্ট ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অফ 2021, এখানে আমাদের 2021 সালের সর্বশেষ জাতীয় শিক্ষাক্রম ফ্রেমওয়ার্ক মেড সাম সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনস, খুব ভালো করছে। ইন দ্য চ্যাপ্টার রিলিজিয়াস স্টাডিজ চ্যাপ্টারে ইট স্টেটস, এই কারিকুলামে বলা আছে দ্যাট এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রীদেরকে মাস্ট স্টাডি
অবশ্যই পড়তে হবে, মাস্ট স্টাডি। দেখেন অনেকে বলে কারিকুলামে ধর্ম নাই, কিন্তু এখানে বলে দিচ্ছে ইট স্টেটস, কারিকুলাম ব্যাখ্যা করছে দ্যাট এভরি স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টকে মাস্ট স্টাডি পড়তে হবে হিজ আর রিলিজিয়ান, তার ধর্মকে, ইন অর্ডার টু বিকাম এ ফেথফুল ফলোয়ার, বিশ্বস্ত একজন অনুসারী হওয়ার। ধর্মের বিশ্বস্ত অনুসারী হইতে কোনো প্রবলেম নাই, বরং এটা ভালো। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু মিনিং অফ হোয়াট ইজ স্টেটেড, এবং প্রত্যেক ফলোয়ার্সকে আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে আসল অর্থ কী, ট্রু মিনিং অফ হোয়াট ইজ স্টেটেড, ধর্মে আসলে কী বলা আছে, ইন হার রিলিজন, তার ধর্মে, এটা সবার জানতে হবে, মাস্ট নো। এখানে মাস্ট বার ব্যবহার করছে, কিন্তু মাস্ট স্টাডি পড়তে হবে মানে 100%, মাস্ট মুরাল ব্যবহার করবেন 100%, কোনো সুযোগ নাই, না পড়ার কোনো সুযোগ নাই। সিমুলটেনাস টু লার্নিং অ্যাবাউট দেয়ার ওন রিলিজিয়ান, তাদের নিজেদের ধর্ম লার্নিং শেখার পাশাপাশি, সিমুলটেনাস তো পাশাপাশি দুইটা জিনিস, সিমুলটেনাস টু লার্নিং অ্যাবাউট দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, নিজেদের মানে ধর্ম শেখার পাশাপাশি স্টুডেন্টস মাস্ট অলসো ডেভেলপ, স্টুডেন্টকে আরও ডেভেলপ করতে হবে টলারেন্স, সহিষ্ণু মনোভাব ডেভেলপ করতে হবে অ্যাবাউট দ্য রিলিজন অফ আদার্স, আরেকজনের ধর্মের প্রতি, ইন অর্ডার টু শো রেসপেক্ট, যাতে আমরা সম্মান দেখাতে পারি, অ্যান্ড বিল্ড এ হারমোনিয়াস সোসাইটি, একটা হারমোনিয়াস ঐক্য, সাম্য, মিল, কেমন মিল এবং ভালোবাসার ঐক্য বন্ধনে একটা সমাজ আমরা বিল্ড আপ করতে পারি। হোয়ার, যেখানে এভরিওয়ান ক্যান লিভ ইন পিস, সবাই শান্তিতে বাস করতে পারবে। এখন দেখেন আপনি রিলিজিয়াস শভিনিজম যেটা আমরা দেখলাম, এই যে শভিনিজম, আমরা যদি রিলিজিয়াস শভিনিজম দেখাই তাহলে কিন্তু এই যে হারমোনিয়াস সোসাইটি সেটাও পাবো না আমরা, উইল নট বি এবল টু লিভ ইন পিস, আমরা শান্তিতেও বাস করতে পারবো না। দ্য এডুকেশন পলিসি, আমাদের যে শিক্ষা পলিসি ফার্দার স্টেটস, আরও ব্যাখ্যা করছে দ্যাট ট্রু নলেজ অ্যাবাউট ওয়ানস ওন রিলিজিয়ান, একজন নিজের ধর্মের সত্যিকারের জ্ঞান ইজ ভাইটাল ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সো দ্যাট যাতে নো ওয়ান ক্যান মিসগাইড, কেউ যাতে পথভ্রষ্ট করতে না পারে তাদেরকে। অর্থাৎ যে আমাদের দেশে ধর্ম শিক্ষা সবাই করা উচিত, যাতে আরেকজন তার যিনি ধর্মশিক্ষায় পারদর্শী, যিনি কম পারদর্শী তাকে যাতে মিসগাইড করতে না পারে উইথ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অর ফলস ইন্টারপ্রিটেশন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ নয়, ফলস মিথ্যা ব্যাখ্যা দিয়ে যাতে কাউকে বিভ্রান্তি করতে না পারে। দ্য ইস্যু অফ টলারেন্স মানে সহ্য করার যে বিষয়টা, ইন জেনারেল ব্যাপক অর্থে, অ্যান্ড রিলিজিয়াস টলারেন্স এবং ধর্মীয় সহ্য করার ক্ষমতা ইন পার্টিকুলার, বিশেষ করে ধর্মীয় সহ্য করার বিষয়টা হ্যাভ বিকাম এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এখন এটা আমাদের একটা দুশ্চিন্তার বিষয়, কারণ অ্যাজ উই সি এ গ্লোবাল রাইজ ইন ন্যারো মাইন্ডেডনেস, এখন পুরো পৃথিবীতে ধর্মীয় বিষয়ে সবার ন্যারো মাইন্ডেডনেস দেখা যাচ্ছে। ন্যারো মাইন্ডেডনেস মানে উদার না কেউ, ধর্মের বিষয়ে সবাই খুবই ন্যারো মাইন্ডেডনেস দেখাচ্ছে, প্রেজুডিস কুসংস্কার দেখাচ্ছে, হেট্রেড ঘৃণা দেখাচ্ছে, বেসড অন রেস, এক জাতি ধর্মের প্রতি এক জাতি ধর্মের ন্যারো মাইন্ডেডনেস মনোভাব, কুসংস্কার মনোভাব, কালার, এথনিসিটি, জাতিগত, অ্যান্ড রিলিজিয়াস, অর্থাৎ কেউ কারো কালার, রেস, এথনিসিটি এবং রিলিজন এগুলো আলাদা আলাদা বৈচিত্র্য, এগুলো মেনে নেয় না। আল্ট্রা ন্যাশনালিজম, উগ্র জাতীয়তাবাদ, অতিরিক্ত জাতীয়তাবাদ, ইজ অন ওকেশন ব্লেন্ডেড উইথ রিলিজিয়াস বিলিভস, এবং উগ্র জাতীয়বাদের সাথে যখন ধর্মীয় বিশ্বাসগুলো ব্লেন্ডেড উইথ মিলে যায়, দ্যাট এসেনশিয়ালি ইনকর্পোরেট হেট্রেড, এটা আস্তে আস্তে ঘৃণা তৈরি করে ফর আদার রিলিজিয়ান্স, আরেকজনের ধর্মের প্রতি, এবং এই ঘৃণাটা কী হয়, ফলাফলটা কী হয়, কজিং আ গ্রেট ডিসরাপশন, একটা ব্যাপক গ্যাঞ্জাম লাগায়। ডিসরাপশন মানে হচ্ছে ওয়ার বলতে পারেন, কনফ্লিক্ট বলতে পারেন, ডিসপারিটি বলতে পারেন, কোয়ারেল বলতে পারেন, ডিসরাপশন টু সোশ্যাল হারমোনি, সমাজের ঐক্য, মিল, বন্ধনের ক্ষেত্রে এগুলো অনেক সমস্যার সৃষ্টি করতে পারেন। ক্রিয়েটিং কন্ডিশনস ফর ফিউচার টেনশন, এবং ভবিষ্যতে এগুলো দুশ্চিন্তার কারণ হয়। ইফ নট আউটরাইট কনফ্লিক্ট, যদিও সরাসরি যুদ্ধ নাও লাগে, এগুলো অনেক যুদ্ধ নাও লাগে, যদিও ভাগ্য ভালো হইলে, পরিস্থিতি শিথিল থাকলেও কন্ডিশনটা ভালো থাকে না, যে কোনো সময় একটা গ্যাঞ্জাম লাগতে পারে। আওয়ার ফাইনাল পয়েন্ট ইজ দ্য লিগ্যাল কনস্ট্রাক্ট, আমাদের সর্বশেষ রিলিজিয়াস টলারেন্স টু প্রিভেন্ট হার্টিং দ্য রিলিজিয়াস সেন্টিমেন্টস অফ আদার্স, প্রতিরোধ করা, থামানো, আরেকজনের ধর্ম অনুভূতির প্রতি আঘাত হানানো প্রতিরোধ করতে আমাদের সর্বশেষ অস্ত্রটা হচ্ছে, পয়েন্টটা হচ্ছে লিগ্যাল কনস্ট্রাক্ট, আইন তৈরি করা, আইন প্রণয়ন করা। হোয়েন এভার উই ট্রাই টু মেক এ ল, যখনই আমরা একটা আইন বানাতে চাই, যে আইনটা
টু প্রিভেন্ট সাচ অকারেন্স, এরকম ধর্মীয় অকারেন্স বন্ধ করার জন্য, রিলিজিয়াস টলারেন্স সেন্টিমেন্টস নিশ্চিত করার জন্য, তখনই উই মাস্ট এনশিওর, আমাদেরকে নিশ্চিত করতে হবে দ্যাট দ্য ল ইজ ক্লিয়ার, যে আইনটা বানানো হয়েছে সেটা যাতে স্পষ্ট থাকে অ্যান্ড আনএম্বিজাস থাকে। আনএম্বিজাস অর্থ হচ্ছে আমরা যেটি বলি স্পষ্ট, কেমন কোনো ধরনের মানে মারপ্যাচ থাকবে না, মানে আইনটা সবার আন্ডারস্ট্যান্ডেবল হইতে হবে। তো আনএম্বিজাস অর্থ হচ্ছে নট কমপ্লেক্স, নট সফিস্টিকেটেড, ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে আনএম্বিজাস। দিস ব্রিংস আস টু দ্য ডিসকাশন অফ দ্য ওল্ড ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো ওল্ড ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমি আরেকটা আর্টিকেল বানাইছি। যে আইনটা বানাইছে আসলে সংবাদ মাধ্যম থেকে শুরু করে যারা ফ্রি ভয়েস মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করে তাদেরকে কন্ট্রোল করার জন্য। তো এখানে বলছে আমাদের যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা ছিল অ্যাবাউট, তো আমাদের যে ওল্ড সিকিউরিটি অ্যাক্ট, কেমন সেই সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে বলছে এখানে, উই হ্যাভ হ্যাড সো মেনি রিজার্ভেশনস, যেই সিকিউরিটি অ্যাক্টের মধ্যে অনেক রিজার্ভেশনস বলতে হচ্ছে যেই অনেক এটার অ্যাক্টগুলো অনেকগুলো বিষয় আছে স্পষ্ট না। ইয়েস, জার্নালিস্ট হ্যাভ বিন গিভেন সাম রেসপাইট, রেসপাইট অর্থ হচ্ছে মুক্তি। হ্যাঁ, সাংবাদিকদেরকে, যদিও এটার মধ্যে সাংবাদিকদের অনেক সমস্যা, মানে সাংবাদিকদের মত প্রকাশের অনেক স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, এই কারণে কিন্তু বলছে ইয়েস জার্নালিস্ট হ্যাভ বিন গিভেন, সাংবাদিকদেরকে দেওয়া হয়েছে সাম রেসপেক্ট, কিছু মুক্তি দেওয়া হয়েছে ইন ইটস নিউ ইনকারনেশন, নতুন যে মানে সংকলন এডিশন। আমরা নর্মালি ইনকারনেশন অর্থ হচ্ছে পুনর্জন্ম, কিন্তু এখানে পুনর্জন্ম না, এই আইনটা পরবর্তীতে আইসা এই সিএসএ হয়েছে, ডিএসের জায়গায় সিএসএ হয়েছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নাম ধারণ করছে, জিনিস কিন্তু একই। এই যে নতুনভাবে এটা তৈরি করে এটা হচ্ছে ইনকারনেশন। তো বলছে ইয়েস, হ্যাঁ সাংবাদিকদেরকে আসলে এর কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে, লেখার স্বাধীনতা দেওয়া হয়েছে নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্টে, এটাকে সংশোধন করে যেটা বানানো হয়েছে, যেহেতু আগের আইনটাতে অনেক রিজার্ভেশন ছিল, অনেক বিষয় স্পষ্ট ছিল না। তো বলছে বাট দ্য বগ ফর্মুলেশন, কিন্তু এটার মধ্যে যেই অস্পষ্টতা আছে ডিলিং উইথ হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস, রিলিজিয়াস সেন্টিমেন্টস নিয়ে কিন্তু এটার মধ্যে ফুল এক্সপ্লেনেশন নাই, যেহেতু নাই, এটা বলছে বগ ফর্মুলেশন স্টিল হর্নস আস, এটা এখন আমাদেরকে তাড়া করে অ্যাজ ইট অ্যাফেক্টস জার্নালিজম ডিরেক্টলি, যেহেতু জার্নালিজমকে এটা ডিরেক্টলি প্রভাবিত করে। মানে বর্তমান সিএসএটাও সম্পূর্ণ পরিষ্কার না, বলছে যদিও এখানে কিছুটা ছাড় দেওয়া হয়েছে কিন্তু এখনও আমাদেরকে হার্ট করছে, ইট ইজ ভেরি ব্রড। বলছে এই সিএসের আইনগুলো যে ব্যাখ্যা করা আছে এগুলো খুবই মানে বিস্তারিত, স্পেসিফিক না, টু এনকম্পাসিং, এবং এগুলোর যেই এরিয়া নিয়ে মানে আইনগুলো সেই আইনের টপিক এরিয়াটা অনেক বড়, অ্যান্ড উইদাউট ক্লিয়ার ডেফিনিশন, এবং স্পষ্ট কোনো ব্যাখ্যা নাই, মানে সংজ্ঞা নাই অ্যাজ টু হোয়াট কনস্টিটিউটস হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্টস, এবং এখানে ভালো মতো ব্যাখ্যা করা নাই আসলে কোন বিষয়টা রিলিজিয়াস সেন্টিমেন্ট হবে এবং কি কি কাজ করলে সেটাকে আমরা রিলিজিয়াস সেন্টিমেন্টকে আঘাত করছে এটা আমরা বুঝতে পারবো। ফর এ ল টু বি মিনিংফুল, একটা আইন অর্থবোধক হইতে, স্পষ্ট হইতে, ইট হ্যাজ টু বি ক্লিয়ার, এটা পরিষ্কার হইতে হবে, অ্যান্ড ইটস ভায়োলেশনস মাস্ট বি স্পেসিফিক, এবং কী কী আইনের লঙ্ঘন সেটা স্পেসিফিক হইতে হবে। এর সিটিজেন মাস্ট নো, একজন নাগরিককে অবশ্যই জানতে হবে হোয়ার দ্য লাইন ইজ ড্রন, কোথায় তার মানে কতটুকু পর্যন্ত তার মানে সে ক্ষমতা ব্যবহার করতে পারবে, বিয়ন্ড হুইচ অর শি স্ট্যান্ডস ইন দ্য ব্রিচ অফ দ্য ল, এবং কতটুকু সে ক্ষমতা ব্যবহার করলে আইন লঙ্ঘন হবে। এ বগ ল, একটা মানে অস্পষ্ট আইন, ক্যান বি মিস ইউজড, এটা অপব্যবহার হতে পারে, অ্যান্ড ইভেন উইপনাইজড, এবং এটাকে মানুষ অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। দ্য সিএসএ সাইবার সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে বলছে, সেইস কি বলছে, ইফ এনি ইন্ডিভিজুয়াল অর গ্রুপ, যে কোনো ব্যক্তি অথবা দল, ফর দ্য পারপাস অফ ডেলিবারেটলি অর নোয়িংলি হার্টিং রিলিজিয়াস ভ্যালুস অর ফিলিংস, কারা যদি উদ্দেশ্যগতভাবে রিলিজিয়াস যে ভ্যালু আছে সেগুলোকে আঘাত করে তাহলে কি হবে, অর ফর দ্য পারপাস অফ ইনস্টিগেটিং প্রপাগেটস অর ব্রডকাস্ট সামথিং থ্রু এ ওয়েবসাইট, অথবা কেউ যদি উদ্দেশ্যগতভাবে প্রচার করে, সম্প্রচার করে একটা ওয়েবসাইটের মাধ্যমে, অর এনি আদার ইলেকট্রনিক ডিভাইস, অথবা মোবাইল বা যে কোনো মাধ্যমে, দ্যাট হার্ট, যেই প্রচার করার মাধ্যমে আঘাতপ্রাপ্ত হয় রিলিজিয়াস বিলিফস অর ভ্যালুস, যদি রিলিজিয়াস বিলিফ অর ভ্যালু মূল্যবোধ আঘাতপ্রাপ্ত হয়, দেন
দ্য অ্যাক্ট উইল বি কনসিডার এ ক্রাইম, এই কাজটাকে অপরাধ হিসেবে বিবেচনা করবে। হাউ ডাজ ওয়ান ডিটারমাইন হার্ট, তো এখানে বলছে কিভাবে এখন আমি যে হার্ট আঘাতপ্রাপ্ত হয়েছি, ধরেন একজন মুসলমানের ধর্মীয় অনুভূতিতে একজন হিন্দু আঘাত হানলো বা ভাইস ভার্সা, হিন্দুর অনুভূতিতে মুসলমান আঘাত হানলো, তো কি বললে আসলে আঘাত হানবে এখানে স্পষ্ট না। ইট ইজ সো পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ, এই বিষয়টা খুবই পার্সোনাল এবং সাবজেক্টিভ। হোয়াট মে বি এ লেজিটিমেট, কারো যেটা একজনের কাছে বৈধ হবে, অ্যান্ড ইনোসেন্ট কোয়েশ্চেন, একজনের কাছে মানে নিষ্পাপ, মানে কোনো সমস্যা না এরকম একটা জিনিস মনে হতে পারে, মে এন্ড আপ হার্টিং অ্যানাদার, সেই বিষয়টি আরেকজনকে কষ্ট দিতে পারে।